নমস্কার বন্ধুগণ, আজকে সানডে মক টেস্টের 16 নম্বর পর্বের এই ক্লাসটিতে আমরা কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের প্রত্যেকটা প্রশ্ন আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো চলো আমরা দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। তো দেখো, এখানে আজকের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয় কত সালে? সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এখানে দেখো অপশন সি তে রয়েছে 1951 সাল। 1951 সালে ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয়েছিল, এটা মনে রাখবে। 26শে জানুয়ারি 1950 সালে আমরা জানি আমাদের ভারতের সংবিধান চালু হয়েছিল, এবং ঠিক তার পরের বছরই 1951 সালে আমাদের সংবিধান প্রথম সংশোধিত হয়েছিল। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মনে রাখবে। এখান থেকে আমরা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো জানবো। তাহলে আমরা জানলাম যে 1951 সালে আমাদের ভারতের সংবিধান প্রথম সংশোধন করা হয়েছিল। সংবিধানের নবম তফসিলে যোগ করা হয়েছিল, এবং মনে রাখবে এখানে সামাজিক ও অনগ্রসর শ্রেণীর অগ্রগতির জন্য বিশেষ বিধান করার ক্ষমতা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে বলতে পারো যে আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছিল। আরো কয়েকটা গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, যেমন দেখো রয়েছে 61তম সংশোধনী। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটা 1989 সালে হয়েছিল, এবং এখানে বলা হয়েছিল যে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হবে। এটা হচ্ছে 61তম সংবিধান সংশোধনী, 1989 সালে বলা হয়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 101তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 2016-তে। এখানে কি হয়েছিল দেখো, এখানে হচ্ছে পণ্য ও পরিষেবা কর, যেটাকে আমরা বলে থাকি জিএসটি। এই জিএসটি প্রবর্তিত করা হয়, ঠিক আছে, বা জিএসটির প্রবর্তন করা হয় 101তম সংবিধান সংশোধনীতে 2016 সালে। তো এগুলো ইম্পর্টেন্ট ছিল। বাকি সমস্ত সংবিধান সংশোধনী নিয়ে একটা বিস্তারিত ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো, সেখানে বাকি সমস্ত সংবিধান সংশোধনী সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, এখানে আজকে দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, বিধায়ক বা এমএলএ হতে গেলে সর্বনিম্ন কত বছর বয়সের প্রয়োজন হয়, বা এমএলএ বা বিধায়ক হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগে, এটা প্রশ্ন। তো এর উত্তর হয়ে যাবে 25 বছর, ঠিক আছে। এমএলএ, যার ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। তো সেটা হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে 25 বছর। আচ্ছা, এখান থেকে আমরা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদের জন্য ন্যূনতম বয়স কত লাগে সেটা দেখব। তো এখানে দেখো, প্রথমেই যেটা রয়েছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, লোকসভার স্পিকার, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা পদ। তো এগুলো হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে 25 বছর, ঠিক আছে, ক্লিয়ার। এবং মনে রাখবে, কোন রাজ্যের রাজ্যপাল বা আমাদের ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এগুলো হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে 35 ইয়ার্স, 35 বছর, ঠিক আছে। তাহলে কোনগুলো 25 বছর লাগে, কোনগুলো 35 বছর লাগে, ভালো করে মনে রাখবে। এগুলোতে কিন্তু কনফিউজ হলে চলবে না, এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখো, এখানে পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিচের কোনটি অপরিহার্য নয়, ঠিক আছে, বলছে কোনটি অপরিহার্য নয়। এটা মনে রাখবে যে রাজ্যসভার অনুমোদনের কোন রকম কোনো প্রয়োজন কিন্তু হয় না, মানে ওটা একদম অপরিহার্য নয় পার্লামেন্টে কোনো বিল অনুমোদনের জন্য, ঠিক আছে। রাজ্যসভার অনুমোদন না হলেও কিন্তু পার্লামেন্টে কোনো বিলকে অনুমোদন করা হয়। এটা ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কি রয়েছে, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে সংবিধান বা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বা কোন দেশ থেকে গৃহীত হয়েছে, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। তো ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্য রয়েছে, আমরা জানি ভারতীয় সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে। তো এটা হচ্ছে রাশিয়া থেকে নেওয়া হয়েছিল, ঠিক আছে। রাশিয়ার সংবিধান থেকে মৌলিক কর্তব্যের ধারণা আমাদের ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছিল। তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেটা আমি তোমাদের বললাম যে মোট এখন 11টি মৌলিক কর্তব্য রয়েছে আমাদের। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট, মৌলিক কর্তব্যের পাশাপাশি আমাদের জানতে হবে আমাদের মৌলিক অধিকার। মৌলিক অধিকার রয়েছে আমাদের বর্তমানে 6টি, এবং এই মৌলিক অধিকারের ধারণা দেখো নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এর রচয়িতাকে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু, আমাদের দেশের ফার্স্ট প্রাইম মিনিস্টার, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু রচিত একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। আচ্ছা, এখান থেকে আর কি তোমরা মনে রাখবে, জওহরলাল নেহরুর বিখ্যাত আরো কয়েকটি বই হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা বারবার পরীক্ষায় এসেছে, ভালো করে মনে রাখবে। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট বই যেটা হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম, এটাও জওহরলাল নেহরু রচিত একটি বই। তো এই দুটো বইয়ের নামও মনে রাখবে। পরের প্রশ্ন এখানে যেটা রয়েছে, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, তো যেটাকে জিএসটি বলা হয়, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম যে 101তম সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়েছিল। এই জিএসটি এক ধরনের কি কর, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তো জিএসটি হচ্ছে পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। তো কোনগুলো প্রত্যক্ষ কর, কোনগুলো পরোক্ষ কর, ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, এগুলো সমস্ত বিস্তারিত ক্লাস করানো হবে, সেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে মনে রাখবে জিএসটি বা গুডস এন্ড সার্ভিস ট্যাক্স যেটাকে বলা হয় সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর।
চলো পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে থাকে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? 2023-এ আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। তো কে কোন ফিল্ডে নোবেল পুরস্কার পেয়েছেন সেটা যেমন ইম্পর্টেন্ট, সেমনি এটাও ইম্পর্টেন্ট যে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে থাকে। তো আমাদের নোবেল পুরস্কার প্রদান করে থাকে হচ্ছে সুইডেন। ঠিক আছে, সুইডেন যে দেশটা রয়েছে, সুইডেন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে। চলো পরের যে প্রশ্নটি রয়েছে দেখো, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম হচ্ছে প্লেইং ইন মাই ওয়ে? তো দেখো প্লেইং ইন মাই ওয়ে এই আত্মজীবনীটি হচ্ছে সচিন টেন্ডুলকারের। ঠিক আছে, সচিন টেন্ডুলকারের একটি আত্মজীবনী হচ্ছে প্লেইং ইন মাই ওয়ে। পরের প্রশ্ন এখানে রয়েছে কি দেখো, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় মনে রাখবে, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, কিলোওয়াট ঘন্টা কিসের একক? বিভিন্ন যে একক রয়েছে রাশির, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো কিলোওয়াট ঘন্টা এটা হচ্ছে শক্তির একক, অপশন বি তে রয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, নিম্নের কোন চরিত্রটি সৈয়দ মুজতবা সিরাজের দ্বারা সৃষ্ট? কি কি দেখো রয়েছে, অজিত, ব্যোমকেশ বক্সী, কাকাবাবু নাকি কর্নেল? এর মধ্যে কোন চরিত্রটি সৈয়দ মুস্তাফা সিরাজ সৃষ্টি করেছেন? ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, তো এটা মনে রাখবে, কর্নেল যে চরিত্রটি বা ক্যারেক্টারটি রয়েছে এটির স্রষ্টা হলেন সৈয়দ মুজতবা সিরাজ। ক্লিয়ার প্রত্যেকের? পরের প্রশ্ন দেখো, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, চিত্রকূট জলপ্রপাত যেটা ইন্দ্রবতী নদীর ওপর নির্মিত বা অবস্থিত বলতে পারো, ছত্তিশগড় রাজ্যে, অ্যাকচুয়ালি ছত্তিশগড় রাজ্যের ইন্দ্রাবতী নদীতে অবস্থিত হচ্ছে চিত্রকূট জলপ্রপাত। ক্লিয়ার? পরের প্রশ্ন কি রয়েছে দেখো এখানে, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির হিমালয় থেকে উৎপত্তি হয়েছে? অপশন দেখো, নর্মদা, ব্রহ্মপুত্র, দামোদর, কাবেরী। এর মধ্যে কোন নদীটি হিমালয় থেকে উৎপত্তি হয়েছে? এর উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র এখানে যে অপশনের মধ্যে রয়েছে এর মধ্যে ব্রহ্মপুত্র নদী একমাত্র যেটা হিমালয় থেকে উৎপত্তি লাভ করছে। ক্লিয়ার? আচ্ছা, বাকিগুলো আমরা একটু দেখে নেবো। অপশনে যে রয়েছে এখানে দেখো রয়েছে নর্মদা। আচ্ছা, নর্মদা নদীর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশ রাজ্যের অমরকন্টক মালভূমি থেকে, মনে রাখবে। দামোদরের উৎপত্তি হয়েছে ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমি থেকে, এবং মনে রাখবে কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে কর্ণাটকের পশ্চিমঘাট পর্বতমালা থেকে। ঠিক আছে, তো প্রত্যেকটা আমরা জানলাম যেগুলো অপশনে ছিল। বাকি সমস্ত কিছু বিস্তারিত ক্লাসে আমি আলোচনা করাবো। আজকে যেহেতু মক টেস্টের ক্লাস, আজকে আমরা খুব বেশি বিস্তারিত ভাবে আলোচনা করব না। মক টেস্টের ক্লাসের উদ্দেশ্যই হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমাদেরকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে, বা তোমরা কতগুলো উত্তর তোমরা নিজের থেকে করতে পারছো সেটা তোমরা যাচাই করবে। ঠিক আছে, তার জন্যই প্রত্যেক রবিবারে মক টেস্টের ক্লাসটা দেওয়া। এখানে পরবর্তী প্রশ্ন রয়েছে, ভবানী ও সিসমা কার উপনদী? তো এই দুটো হচ্ছে কাবেরী নদীর উপনদী। ভবানী ও সিসমা এই দুটো নদী হচ্ছে কাবেরী নদীর দুটি উপনদী। চলো পরের প্রশ্ন এখানে দেখো কি রয়েছে, পরের প্রশ্ন এখানে যেটা রয়েছে, ভারতের হ্রদ জেলা কাকে বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবেন, নৈনিতাল। আচ্ছা, নৈনিতাল যেটা হচ্ছে উত্তরাখণ্ডের রাজ্যে অবস্থিত একটি জেলা, এই নৈনিতালকে হ্রদ জেলা বলা হয়ে থাকে। ঠিক আছে, ভারতের হ্রদ জেলা। ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এটা ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে, মহাবীর ছিলেন দেখো 23তম জৈন তীর্থঙ্কর, 24তম, 21তম নাকি প্রথম? তো আমরা জানি মহাবীর যিনি ছিলেন শেষ জৈন তীর্থঙ্কর বা 24তম জৈন তীর্থঙ্কর। এটা ইম্পর্টেন্ট, 24তম জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর। ঠিক আছে, মনে রাখবে এটা। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো, যেটা হচ্ছে মহাবীরের চিহ্ন ছিল হচ্ছে সিংহ, এটা মনে রাখবে। এবং মনে রাখবে জৈন ধর্মের প্রবর্তক বলতে পারো বা প্রথম জৈন তীর্থঙ্করও বলা হতো ঋষভনাথকে। ঠিক আছে, এখানে দেখো রয়েছে ঋষভনাথ ছিলেন জৈন ধর্মের প্রবর্তক। আজকে এটুকুই আলোচনা করলাম। আমি খুব তাড়াতাড়ি জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিস্তারিত ক্লাস করাবো। সেখানে সমস্ত জৈন তীর্থঙ্করদের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। এছাড়াও বৌদ্ধ সম্মেলন, জৈন সম্মেলন যা কিছু হয়েছিল সবকিছু, মহাবীর, গৌতম বুদ্ধ সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা সেই ক্লাসে আলোচনা করব। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম কি? কিছুদিন আগে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধিস্থল কোথায় অবস্থিত, কি নামে পরিচিত, সেটার উপর তোমাদের একটা ক্লাস দিয়েছি। তো যারা যারা ক্লাসটা এখনো অ্যাটেন্ড করোনি অবশ্যই প্রত্যেকে একবার ক্লাসটা অ্যাটেন্ড করে নেবে। তো দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম হচ্ছে রাজঘাট। এটা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। বাকি সমস্ত কিছু সেই ক্লাসে তোমরা পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা ভালো করে দেখে নেবে ক্লাসটা একবার। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, এটা ইম্পর্টেন্ট, তুঘলক বংশের শেষ সম্রাট কে ছিলেন? তো তুঘলক বংশের শেষ সম্রাট ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে তোমরা মনে রাখবে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুঘলক, এবং তুঘলক বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় মোহাম্মদ বিন তুঘলককে। এটা ইম্পর্টেন্ট, ভালো করে এটা কিন্তু মনে রাখবে। প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট প্রত্যেকটা রাজবংশের আমি ক্লাস করিয়েছি এটারও,
সেখানে তোমরা অবশ্যই প্রত্যেকে গিয়ে একবার দেখে নেবে, বিস্তারিতভাবে সেখানে সমস্ত রাজবংশ সম্পর্কে করানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বল্লভভাই প্যাটেলকে কে সর্দার উপাধি দিয়েছিলেন? আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটেল নামে তিনি পরিচিত, তো ওনাকে সর্দার উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী। বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, এখানে সিপাহী বিদ্রোহ বা 1857 সালের মহাবিদ্রোহ যেটাকে আমরা বলে থাকি, এই সময় ভারতের গভর্নর জেনারেল বা ভাইসরয় কে ছিলেন? এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মহাবিদ্রোহ 1857 সালের বা সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল বা ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। অপশন সি তে দেখো রয়েছে লর্ড ক্যানিং হয়ে যাবে সঠিক উত্তর। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে সানডে মক টেস্টের ক্লাস। এখানে আমি কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করছি আপকামিং সমস্ত পরীক্ষার জন্য আজকের এই ক্লাসটি তোমাদের অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন রয়েছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং প্রত্যেকটা জিকে টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করানো হচ্ছে সেই ক্লাসগুলো প্রত্যেকে অ্যাটেন্ড করো, এবং অবশ্যই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং পুরো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বিস্তারিত ক্লাসও আমি এই চ্যানেলে করাচ্ছি, তো সেই ক্লাসগুলো প্রত্যেকে অবশ্যই অ্যাটেন্ড করবে। শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও।